ওকে দেখেন, আগে 3 নাম্বার অঙ্কটা আমি নিলাম। হ্যাঁ, কি বলতেছি, এই পুরো অঙ্কটা বুঝতে আমাদের অনেকটা কাঠখড় পুরাইতে হবে। সো ইন্টারে যারা ব্যাংক সমন্বয় বিবরণীটা ভালো মতো বুঝতে পারছিলেন বা বুঝেছিলেন তাদের জন্য ইজি হবে, ঠিক আছে। আর যারা ওই জিনিসটাকে স্কিপ করে গেছেন তাদের জন্য একটু হার্ড হবে। তবে আমি চেষ্টা করব আমার মতো করে যতটা মানে ইজিলি পসিবল আমি বোঝানোর চেষ্টা করব। অঙ্কটা আমি এখন পড়ব, তারপরে করব, করানোর সময়ও বুঝাবো, করানোর আগেও বুঝাবো, করানোর পরেও আমি বুঝাবো। ব্যাপারটা বুঝতে পারছি? পুরো প্রসেসটাই আমাদের বুঝার বেলায়। এবং পুরোটা বুঝার পরে আসলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমি বুঝতে পারছি বা আমি এখনও বুঝতে পারিনি, এরকম। ঠিক আছে, মাঝখান থেকে দেখবেন অনেক জায়গায় কোশ্চেন আসতেছে বা ঝামেলা হবে, আমি বলবো একটু ধৈর্য ধরে আগে পুরোটা দেখেন। একদম লাইন বাই লাইন। ওকে, খুব কেয়ারফুলি একটু মনোযোগ দিব। হ্যাঁ, দেখেন, দ্য ফলোয়িং ডেটা আর টেকেন from the books of NGO concern BRD located at Mohipal of Feni district as on 31st March 2012। আমাদের 2012 সালের মার্চের 31 তারিখে ফেনী ডিস্ট্রিক্টের মহিপাল কোম্পানির একটা মানে মহিপালে একটা কোম্পানি আছে বিআরডিবি, এই কোম্পানির কিছু ইনফরমেশন আমাদের এখানে দিয়ে দিচ্ছে। ওকে, তারপরে বলতেছে কি কি বলতেছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে। ব্যাংক ব্যালেন্স, আমাদের এখানে ব্যাংক ব্যালেন্স ওরা দিতেছে অ্যাজ পার ক্যাশ বুক। বুঝছেন, প্রত্যেকটা লাইনে বুঝার আছে। অ্যাজ পার ক্যাশ বুক মানে আমাদের ক্যাশ বুক অনুযায়ী আমরা পাচ্ছি 25,20,000 টাকা। ওকে, এরপরে টু চেকস ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 1,20,000 অ্যান্ড টাকা 1 লাখ রেসপেক্টিভলি। আমরা দুইটা চেক ইস্যু করছি। ইস্যু করা মানে কি, দিয়ে দেওয়া। আমরা দুইটা চেক দিয়ে দিছি, বাট এগুলো এখনো প্রেজেন্টেড করানো হয় নাই। মানে ওই যে বলে না লেনদেন হয়েছে বাট লেনদেনটা লিপিবদ্ধ করা হয় নাই, ঠিক সেরকম চেকটা দেয়া হয়েছে বাট চেকটা এখনো প্রেজেন্টেড করা হয় নাই, মানে লিপিবদ্ধ করা হয়নি। ওকে, এরপরে বলতেছে ইন্টারেস্ট অন ডিপোজিটস বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। আমাদের ইন্টারেস্ট অন ডিপোজিটের ওপর সুদ হয়েছে বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, যেটা নগদান বইয়ে দেখানো হয়নি, যেটা কি নগদান বইয়ে দেখানো হয়নি। ওকে, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকের চেক মানে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে বাট নট ইয়েট কালেক্টেড। ব্যাংকে চেক জমা দিছি ঠিকই বাট এখনও আমরা সেটা কি করি নাই, কালেক্ট করি নাই। মানে ব্যাংকের চেকটা দেওয়া হয়েছে ঠিকই বাট ওইটা এখনও কালেক্ট করা হয় নাই, ঠিক আছে। ওকে, তারপরে বলতেছে ব্যাংক চার্জেস নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক। আমাদের ব্যাংকের চার্জ ধরা হয়েছিল যেটা এখনও কি করা হয় নাই, রেকর্ড করা হয় নাই, ক্যাশ বুকে রেকর্ড করা হয় নাই। তারপরে বলতেছে কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টর। আমাদের একজন ডেপ্টরের কাছ থেকে আমরা কালেকশন বাই ব্যাংকের দ্বারা একজন দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করছি। হ্যাঁ, 3 লক্ষ টাকা আদায় করছে। ওকে, এবং বলতেছে নোটস পেয়েবল পেড বাই ব্যাংক, এবং নোটস পেয়েবল আমরা দিয়ে দিচ্ছি ব্যাংকের দ্বারা নট রেকর্ডেড ইন ক্যাশ বুক টাকা 25,000। ওকে, অনেক কিছু পড়ছি, এবার কোনটা কোথায় নিব সেটা বোঝানোর আগে আমি এখান থেকে বেসিক একটা জিনিস আমি একটু বুঝাবো, পরে আবার আমি আলোচনা করব। আগে আমি একটু বুঝিয়ে নিই ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী এটার মানেটা হচ্ছে আমাদের ব্যাংকের সাথে আমাদের বইটাকে মিলানো। আমি যদি একটু বলি, যেরকম ধরেন আমার ডাচ বাংলা ব্যাংকে, ডাচ বাংলা যে ব্যাংক আছে সেই ব্যাংকে আমার একটা নিজস্ব অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ওকে, তো বর্তমানে এরকম একটা সিস্টেম হয়েছে যে আমাদের ব্যাংক মানে বর্তমানে আমাদের যে সিস্টেম হয়েছে না, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাকচুয়ালি লাগে না, ঠিক আছে, কারণ আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা হিসাব আমরা জানতে পারি, বাট ধরেন আমাদের এতটা আপডেটেড সিস্টেম নেই। হ্যাঁ,
তো আমি কিভাবে কাজ করি দেখেন, আমি এটা হচ্ছে আমাদের ব্যাংক, মানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট না, কিন্তু এটা হচ্ছে ব্যাংক, মনে করেন ডাচ বাংলা ব্যাংকের অফিস, ওকে। আর এইটা হচ্ছে আমি, আমার ব্যাংক অ্যাকাউন্ট, মানে এটা আমি, ঠিক আছে। তার মানে কি এইটার হিসাব করি আমরা, হ্যাঁ, আর এইটার হিসাব করে কে? ব্যাংক। জাস্ট বেসিক একটা ভাবে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, যে যেভাবে পারেন আমাকে উত্তর দিবেন, যে যেটা পারেন আমাকে উত্তর দিবেন। ধরেন আমি বললাম ব্যাংক, আমি ফার্স্টেই আমার ব্যাংকে আমি যখন অ্যাকাউন্ট খুলছি তখন আমি 10,000 টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি, 10,000 টাকা বা 1 লাখ টাকা আমি অ্যাকাউন্ট খুলছি। সো ব্যাংকে আমি টাকা জমা দিছি, ব্যাংক বেড়ে গেল, ব্যাংক ওর বইয়ে হিসাবটা লিখলো 1 লাখ টাকা। সেম ওয়েতে আমি আমার বইয়ে অ্যাকাউন্টে আমি হিসাব লিখলাম আমার 1 লক্ষ টাকা কী হয়েছে, ব্যাংকে বৃদ্ধি পাইছে, ব্যাংকে বৃদ্ধি পাইছে, ওকে। এইবার আমি যদি বলি, খেয়াল করেন যে ব্যাংক থেকে 50,000 টাকা আর পরিশোধ করতে হবে, মানে আমাদের কোনো একজন পাওনাদার আছে, হ্যাঁ, আমি ব্যাংকে বললাম, ব্যাংক যে আছে ওই ব্যাংকে আমি বললাম যে তুমি 50,000 টাকা আমার এক পাওনাদার পাবে, এই অ্যাকাউন্ট নাম্বার তার, তুমি এই অ্যাকাউন্টে কি করো, টাকাটা পাঠিয়ে দাও, এটা আমি বললাম, হ্যাঁ। তাহলে আমাদের পাওনাদারকে ব্যাংক পরিশোধ করবে 50,000 টাকা। এইবার আপনারা আমাকে বলেন, এই যে আমি 50,000 টাকা আমার কোনো পাওনাদারকে দিতে বললাম, ব্যাংক, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ব্যাংক ছিল, সেই ব্যাংককে আমি নির্দেশ দিলাম যে তুমি 50,000 টাকা আমাদের যে পাওনাদার আছে ওকে তুমি পরিশোধ করে দাও। এই যে কথাটা আমি বললাম, হ্যাঁ, এইটা আমি এইখানে কিভাবে এন্ট্রি করব, এইখানে কিভাবে এন্ট্রি করব, মানে জাস্ট আমাকে বলবেন কোথায় যোগ করব, কোথায় বিয়োগ করব, নাকি দুনো জায়গায় বিয়োগ করব, নাকি দুনো জায়গায় যোগ করব, জাস্ট এতটুকু আমাকে বলেন যে কোথায় আমি কিভাবে কাজ করব, আমাকে এটুকু বলেন। আপু, জি, ব্যাংক যেহেতু পাওনাদারকে টাকা পরিশোধ করতেছে, তাহলে ব্যাংক থেকে মাইনাস হবে না? আচ্ছা, ব্যাংক থেকে আমি মাইনাস করলাম 50,000, ওকে, দেন। এটা তো আপু পাওনাদারকে আমরা পরিশোধ করতেছি, হুম হুম, আমাদের থেকে তো তাহলে পাওনাদারের সংখ্যাও তো কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা কথা বলি আপু, আপনাকে লাইনটা ধরানোর জন্য, এই যে এইটা হচ্ছে আমাদের হিসাব, হ্যাঁ। তো এখন আপনি বলতে পারেন আপু তাহলে এখানে আমি আমার পাওনাদারটাকে কমায় দিব, এখানে আমি একটু বলে রাখি, এইখানে শুধুমাত্র আমি আমাদের অ্যাকাউন্টের হিসাব করবো, আর আমাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পাওনাদার, দেনাদার, পণ্য ক্রয় বিক্রয়, আশয় বিষয় কিচ্ছু থাকবে না, জাস্ট আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কত কমলো কত বাড়লো সেইটার হিসাব আমি দেখাবো। সো পাওনাদার কমে গেল না বেড়ে গেল, দেনাদার কমে গেল না বেড়ে গেল, নগদ পণ্য ক্রয় করলাম নাকি নগদে পণ্য ক্রয় করলাম না, আমি কি ব্যাংকের মাধ্যমে টাকা দিলাম নাকি দিলাম না, এইগুলো আমি কিছু দেখাবো না, আমি জাস্ট দেখাবো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে থেকে টাকা বাড়লো না কমলো, জাস্ট এতটুকু, মানে 50,000 টাকা যোগ হবে না বিয়োগ হবে সেইটাই আমি বলবো। তাহলে আমি এখানে কি করব বলেন? আপু বিয়োগ হবে, কারণ আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কমে যাচ্ছে। ওকে, ডান। এই যে আপু বলল, আমি আশা করি আমাদের ক্লাসে বর্তমানে লাইভে যারা আসি প্রায় 10 জনের মতো আসি, 10 জনের মধ্যে প্রায় হাতে গোনা 7 জনই যারা ব্যাংক সমন্বয় বিবরণী পাই না বা বুঝি না বা আগে করি নাই, তারা প্রত্যেকে ভাবতেছেন হ্যাঁ ঠিক বলছে, হ্যাঁ, বাট আপু ভুল বলছে। ভুলটা কি বললো দেখেন, ভুলটা হইলো এইখানে আমি আগেই বলছি, একে এ হচ্ছে ব্যাংক, ও নিজেকে একটা ব্যাংক। এখন আমাকে একটু বলেন তো, আমার যে আপনার আমাদের প্রত্যেকের ধরেন ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকে যার যে ব্যাংকেই থাকুক না কেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছেন আপনি, একটা ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন। এইবার আপনি জানেন যে আমি যখন পাওনাদারকে পরিশোধ করে দিতে বললাম, ওকে আমি নির্দেশ দিছি, তার মানে ও দিয়ে দিচ্ছে টাকাটা, তাহলে আমার 50,000 টাকা কমে যাবে। আমি জানি বা আমরা জানি, আমরা আমাদের যে বইটা ছিল সেই বই আমি দেখাইলাম যে আমার ব্যাংকের থেকে 50,000 টাকা কমে গেছে, ওকে, ডান। এইবার আমাকে একটু বলেন তো,
আমি কি করব, আমার বাসা থেকে বের হব, হয়ে ডাচ বাংলা ব্যাংকে যাব, গিয়ে আমি ব্যাংকের ওই লোককে, ম্যানেজারকে বা ব্যাংকের যে কর্মরত আছেন ওনাকে বলবো, ওই মিয়া পাওনাদাররা না 50,000 টাকা দিচ্ছেন, এবার কমান 50,000 টাকা মাইনাস করেন। নাকি আমি তাদের কম্পিউটারে বসে বলবো যে না আপনি হিসাব পারেন না, দেন আমার কাছে দেন, আমি মাইনাস করে দিয়ে আসবো। এটা কি আমি করব? মানে মোদ্দা কথা আমি যেটা বুঝাইতেছিলাম, আমি কি এই ব্যাংকে গিয়ে ব্যাংকের লেনদেনটা আমি কি এটা দেখাতে পারবো, আমি কি এটা করতে পারবো, এইখানে কি আমি হাত দিতে পারবো? সেই অধিকার বা সেই ক্ষমতা কি আমাদের আছে? এইটা আমাকে একটু বলেন তো। কেউ কি আমার কথা বুঝতে পারছে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি? যারা যারা আছেন প্রত্যেকে আমাকে একটু, যদি কারো দেখেন আমি, জি বুঝতে পারিনি আপু কি বললেন? আপনার তো ওইখানে অনেকটা অর্ডার করছি। বুঝতে পারিনি আপু আপনার কথা। আপু আপনার প্রশ্নের উত্তরটা না হবে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এইটাই হচ্ছে কথা, মানে আমরা আমাদের ব্যাংক ব্যাংক সমন্বয় বিবরণী মানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক, ব্যাংক নিজে, আর একটা হচ্ছে আমরা। সো আমরা যারা মানে আমরা যারা নিজস্ব মালিকানা বা আমরা যারা বিজনেস করি, মানে ব্যক্তি সত্তার আমরা যারা আছি, আমরা কখনোই আমাদের অ্যাকাউন্ট বা বইয়ের হিসাবটা বাদ দিয়ে আমরা কখনোই সরাসরি ব্যাংকের বইয়ে হাত দিতে পারবো না। সো আমরা কি করব দেখেন, আমাকে এই যে বলল যে ব্যাংকে আমি নির্দেশ দিছি, হ্যাঁ ব্যাংকে আমি নির্দেশ দিছি যে ব্যাংক তুমি কি করবা, 50,000 টাকা দিয়ে দিবা, আমাদের পাওনাদারকে পরিশোধ করে দিবা। এই নির্দেশটা আমি যখন ব্যাংকে দিলাম না, ব্যাংকে পাঠানোর সাথে সাথে আমি কি করলাম, আমার হিসাবের যে বইটা, হ্যাঁ আমার হিসাবের যে বইটা, সেই বই থেকে আমি মাইনাস করে দিলাম 50,000 টাকা। যে আমার ব্যাংকে 1,00,000 টাকা ছিল, তার থেকে 50,000 টাকা যদি পাওনাদারকে দিয়ে দেই, তাহলে 50,000 টাকা কমে যাবে, আমার কাছে আরও 50,000 টাকা থাকবে। বুঝছেন, আমি কিন্তু অলরেডি এই হিসাবটা আমার বাসার খাতায় বা কোনো ডায়েরিতে বা কোনো বইয়ে আমি এই হিসাবটা কি করছি, লিখে ফেলছি। এইবার আসি ব্যাংকের কাছে। ব্যাংকে আমি যে নির্দেশটা পাঠাইছি না, ওরা নির্দেশটা পাইছে, ঠিক আছে, বাট নির্দেশটা পাওয়ার পর ও টাকাটা এখনো পরিশোধ করে নাই। আমি এইটা যে তারিখে লেনদেনটা হিসাব করে ফেলছি না, ওই তারিখে ওরা কি করছে, হিসাবটা এখনো করে নাই, বা ওই মাসে ওরা হিসাবটা এখনো করে নাই। ব্যাংক সমন্বয় বিবরণী নর্মালি আমাদের মাসে মাসে হিসাব করতে হয়, মানে এক একটা মাসের বা এক একটা বছরের খুব কমই হয়, এক একটা মাসের জন্য হয়ে থাকে, মানে খুব ছোট আকারে হয়ে থাকে। সো যে মাসে আমি টাকাটা এখানে মাইনাস করছি, ওই মাসে বা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওরা কি করে না, এখানে মাইনাস করে নাই, মানে ওরা টাকাটা দেয়ও নাই, ওরা মাইনাসও করে নাই। তাইলে চিন্তা করেন, আমি যদি বলি ব্যাংকের টোটাল কত টাকা আছে, ব্যাংক আমাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে টোটাল 1,00,000 টাকা আছে, বাট আমি কি বলবো, আমার হিসাবে দিই 50,000 টাকা থাকে, তাহলে 1,00,000 টাকা হলো কিভাবে? বুঝছেন, আমি বলবো যে আমার অ্যাকাউন্টে তো 50,000 টাকা থাকার কথা, আপনার অ্যাকাউন্টে আমার তাহলে আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা আসলো কোথা থেকে? হিসাবটা মিলল না। তখন আমি কি করব, তখন আমি ব্যাংকে বলবো আচ্ছা ঠিক আছে, আমার যে অ্যাকাউন্টের লেনদেনের যে সামারিটা, সেইটা আপনি আমাকে একটু দেন। ব্যাংক কি করবে, ওদের মানে আমার অ্যাকাউন্টের যে সামারি ছিল সেইটা বের করে আমাকে দিবে। আমাকে যখন দিল, এইবার আমি ওই সামারিটা দেখে, মানে এই যে সামারি, এইটা দেখে আমি বুঝতে পারলাম এই যে আমি 50,000 টাকা মাইনাস করছিলাম, ওরা এখনও সেটা মাইনাস করে নাই। এখন এইটার সাথে এইটা মিলাইতে হবে। তাহলে কিভাবে মিলাবো আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? এই 1,00,000-এর সাথে আমার যে বই, মানে আমার বইয়ের হিসাবটা আর এই ব্যাংকের হিসাবটা, এই দুইটা কি করতে হবে বলেন তো? এই দুইটার মানটাকে মিলাইতে হবে। এবার আমি কোনটাকে পরিবর্তন করব? আমি কি এইটা পরিবর্তন করব নাকি আমি এইটা পরিবর্তন করব? আমাকে একটু অ্যান্সারটা দিবেন। আপু আমি আমার বই পরিবর্তন করব, যেটা আমার কাছে আছে। কেন? আমি এইটাতে যদি 50,000 মাইনাস করে দিই তাহলেই তো হয়।
তাহলে আমি এটা পরিবর্তন করবো না ব্যাংকে কেন? তো ব্যাংক এরিয়া তো আমি পরিবর্তন করতে পারবো না। রাইট, ব্যাংকেরটা আমি পরিবর্তন করতে পারবো না। সো আমি কি করব তাহলে, এক সময় আমি 50,000 টাকা মাইনাস করে দিয়েছিলাম, এইবার হিসাবটাকে মিলানোর জন্য আমি কি করব, আমি এই যে মাইনাসকৃত 50,000 টাকা ছিল এইটাকে আমি আবার এখানে প্লাস করে দিব। এমন না যে আমি এটাকে মুছে নতুন করে আবার হিসাব দিব, সেটা কিন্তু আমি করব না। আগে যেটা হিসাব করছি ওইটা আমার থাকবেই, আমি নতুন করে আবার এখানে করব যে আমি পাওনাদারকে 50,000 দিয়ে দিছিলাম বাট এইটা এখনও দেওয়া হয়নি, এইটা বলে 50,000 টাকা কী করব, প্লাস করে দিব। তাহলে এই হয়ে গেল আমার 1,00,000 টাকা। এই 1,00,000 কী হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। কি? ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। সো ব্যাংক সমন্বয় বিবরণীটা কি এবং কিভাবে কাজ করে, আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি, আমাকে একটু জানান। আশা করি আমি সবাইকে বুঝাইতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এইবার এই ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে আবার 4 রকমের 4টা জিনিস আছে। তো তার মধ্যে আপাতত আমি 2টা জিনিস এখন ধরবো আপনাদের। সেটা হচ্ছে প্রথমে যেটা আজকের অঙ্কের জন্য যেটা আমরা দেখব, এই যে পুরো অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমাদের কি ক্যাশ বই অনুযায়ী কাজ করতে হবে নাকি ব্যাংক বই অনুযায়ী। এখন আবার বলতে পারেন আপু এটা আবার কি বললেন, মানে হচ্ছে এই যে ব্যাংক একটা ছিল, হ্যাঁ, আর আমাদের ক্যাশ মানে আমাদের বই ছিল একটা, আমাদের বই, হ্যাঁ, আমাদের একটা বই ছিল। সো আমি দেখব আমি কি আমাদের বই অনুযায়ী করব নাকি ব্যাংকের বই অনুযায়ী আমি কাজ করব। ঠিক আছে, এখন কিভাবে বুঝবো আমাদের বই কোনটা আর ব্যাংকের বই কোনটা? যদি আমাদের বলা থাকে অ্যাজ পার ক্যাশ বুক, এটা হচ্ছে আমাদের বই, ওকে। আর এখানে বলা থাকবে অ্যাজ পার ব্যাংক বুক, এটা হচ্ছে ব্যাংকের বই। দুইটার কাজ কি ভিন্ন? হ্যাঁ, এইটার কাজ একরকম, এইটার কাজ আরেক রকম। দুইটার কাজ পুরোপুরিভাবে আলাদা, পুরোপুরি আলাদা। সো আমরা আজকে আমাদের ক্যাশ বুক মানে আমাদের বই অনুযায়ী কি করব, ব্যাংকের বইয়ের সাথে হিসাবটাকে মিলাবো। কিভাবে মিলাবো? তো তার জন্য আমাদের একটা ঘর কাটতে হবে। সো এখানে আমরা লিখে নেব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ওকে। দেন এখানে তারিখটা আমরা দিয়ে দিব ফর দ্য ইয়ার ইনডেট 30, এটা কোন মাসের জন্য ছিল? মার্চের 31 তারিখ। তাহলে 31/3/2012, ওকে। সো আমরা বক্সটা কেটে নিচ্ছি। এই এখানে জাস্ট 2টা টাকার ঘর দিলেই হয়ে যায়, আর কোনো বিশেষ কিছু আর কি লিখতে হয় না। ওকে, এবার প্রথমে আমাদের ক্যাশ বুক অনুযায়ী বা ব্যাংক বুক অনুযায়ী যে টাকাটা দেওয়া থাকবে সেটাকে আমরা বসাবো। মানে আমাদের নগদান বই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ব্যালেন্স আমাদের কাছে আছে কত, 25,20,000 টাকা। আমরা লিখে দিলাম এখানে ব্যাংক as per ক্যাশ বুক। আমাদের ক্যাশ বুক অনুযায়ী ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা আমরা এখানে লিখবো। সো আমাদের এটার পরিমাণটা ছিল 25,20,000 টাকা। এই 25,20,000 টাকা, ওকে। এটাকে আমরা বসাই দিলাম। এরপর হচ্ছে প্লাস, মানে আমরা প্লাসের কাজগুলো করব এবং মাইনাসের মানটাও আমরা এখানে, মানে আমরা প্লাস মাইনাস দুইটারই কাজ করব, বাট একটু নিচে আর কি লিখলাম, মানে প্লাসের মানগুলো প্লাসের ঘরে, মাইনাসের মানগুলো মাইনাসের ঘরে। হ্যাঁ, আবার অনেকে আছে একটা প্লাস একটা মাইনাস, মানে যখন যে এন্ট্রি আসে তখন ওই এন্ট্রিটাকে বসায়। তো এবার আমি দুইটাকে আলাদা কেন করলাম, এখানে কাজ আছে বুঝার, মানে বোঝানোর জন্য আর কি। দেখেন আমি যেহেতু নগদান বই অনুযায়ী করতেছি, কি বললো প্রথমে, 2 চেকস ইস্যুড, 2টা চেক আমরা ইস্যু করছি,
হ্যাঁ, যখন আমরা চেকটা দিলাম, দেখেন আমি কাউকে চেক দিছি, যখন আমি চেক দিছি তখন আমি কি বলছি, আমার ব্যাংকের টাকাটা কি হয়েছে, বাড়ছে না কমছে? যখন চেকটা দিয়ে দিলাম, যেরকম আমার ব্যাংকের থেকে টাকার জন্য আমি আপনাদেরকে চেক দিলাম, হ্যাঁ, তাহলে আপনাদেরকে চেক দিলাম তার মানে কি, আপনারা আমাদের ব্যাংক মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবেন, রাইট? সো আমার ব্যাংকটা কি হবে, কমে যাবে, রাইট? সো আমার যে বই ছিল, আমার বইতে বাট নট প্রেজেন্টেড টাকা এত এবং এত রেসপেক্টিভলি, বাট আমি দুইটার একটা টাকাও মানে দুইটা চেক যে আমি আপনাদেরকে দিলাম, দুইটা চেকের একটা চেকের হিসাবও আমি আমাদের বইয়ে হিসাব করি নি। তাহলে মাইনাস করার কথা ছিল, আমি কি মাইনাস করছি? করি নাই। সো আমি কি করব, এখন আমি মাইনাস করে দিব। আমি এখানে লিখব 2 চেকস, আচ্ছা এখানে আমি এই জায়গায় আমি লিখতে পারি 2 checks issued but not presented। দুইটা চেক ইস্যু করছি বাট প্রেজেন্ট করা হয় নাই, মানে আমরা এগুলোকে কি করি নাই, নগদান বইয়ে তুলিই নাই, মানে হিসাবের খাতায় তুলিই নাই। সো 1,20,000 আর একটা ছিল 1 লাখ, ওকে? তো আমাদের আস্তে আস্তে 2,20,000 টাকা বসায় দিলাম, 2,20,000 টাকা একটা গেল। তারপরে বলতেছে ইন্টারেস্ট অন ডিপোজিট, ডিপোজিটের ওপর সুদ আসছে বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। দেখেন এইবার আমাদের বলতেছে আমরা ডিপোজিট, ডিপোজিট মানে কি, আমাদের জমা টাকা, হ্যাঁ? সো জমা টাকার ওপর বুঝেন, আমাদের যে টাকা জমা রাখছি সেই জমা টাকার ওপর আমরা কি সুদটা পাই নাকি দেই? বুঝলেন, আমি অ্যাকাউন্টে টাকা জমা রাখছি, তাহলে জমা টাকার ওপর সুদ পাই নাকি দেই? জমা টাকার ওপর আমরা কি করি, সুদ পাই, জমা টাকার ওপর আমরা সুদ পেয়ে থাকি। কিন্তু এই যে আমি জমা টাকার ওপর সুদটা পাইলাম, এইটা আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করি, জমা টাকার ওপর আমরা সুদ পাই, তাহলে টাকা পাইলে আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে, বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, কিন্তু আমি এটাও কি করি নাই, রেকর্ড করি নাই। তাহলে যোগ করার কথা ছিল, আমি কি যোগ করছি? করি নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, যোগটা করে দিতে হবে। সো আমি 2 নাম্বার দিয়ে লিখব এখানে যে ইন্টারেস্ট অন ডিপোজিট, ইন্টারেস্ট ডিপোজিট বাট নট রেকর্ডেড, কিন্তু যেটা এখন আমাদের কি করা নাই, রেকর্ড করা হয় নাই। ঠিক আছে, কত, 33,000 টাকা। এই যোগ করার কথা ছিল, আমরা যোগ করি নাই, এখন আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। ওকে, তারপর এটা যদি আমরা যাই, পরেরটা বুঝবো, একটু খেয়াল করেন। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, আমাদের যে ব্যাংক ছিল সেই ব্যাংকে আমরা চেক জমা দিচ্ছি, চেক জমা দিচ্ছি, ওকে জমা দিলাম, ওকে, বাট নট ইয়েট কালেক্টেড টাকা 2,80,000, সরি 81,000, 2,81,000 টাকার চেক এখনও কি করা নাই, কালেক্ট করা নাই। তার মানে কাউকে চেক পরিশোধ করার জন্য আমরা কি করছি, চেক জমা দিছি। আমরা যখন চেকটাকে জমা দেই তারপরে সেটা কি করা হয়, কালেক্ট করা হয়। তার মানে আমি চেকটা জমা দিছি, যে এই চেকটা কি করবা, আমাদের কোনো পাওনাদারকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? বাট আমাদের এটা কি হয় নাই, এখনও জমা দিছি ঠিকই, বাট এটা এখনও কালেক্ট করা হয়নি। সো আমরা এইটাকে দেখেন, যখন আমি চেকটা জমা দিছি তখনই আমি মাইনাস করে দিছি, হ্যাঁ, বাট এইটা এখনও কালেক্ট হয় নাই, মানে মাইনাস তো করে দিছি বাট এটা এখনও কালেক্টই হয় নাই। কি করে নাই, কালেক্টই করে নাই, কালেক্টেড মানে চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে যখন আমি টাকাটা জমা দিলাম সেটা কালেক্ট হওয়ার কথা ছিল, বাট ওইটা এখনও আমরা কালেক্ট করি নাই। তাহলে চেকটা যখন আমি জমা দিছি আমরা টাকা বাড়াইয়া দিছিলাম, ঠিক আছে, মানে চেক জমা দিছি, টাকা বেড়ে গেছে, ব্যাংকের টাকা বেড়ে গেছে, আমি তখন আমাদের বই ব্যাংকে কি করছে সেটা আমি দেখি নাই। বুঝেন ব্যাপারটা, আমি আরেকটু ক্লিয়ার করি। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড টাকা 2,80,000, 81,000। আচ্ছা আমি যদি একটু উদাহরণ দিই, যেরকম আমাদের কোনো দেনাদার
আমাদের চেক জমা দিছে, মানে আমাদেরকে টাকা দেওয়ার জন্য কি করছে, চেক দিছে, আমাদেরকে চেক দিছে। ফার্স্টে ওরা আমাদেরকে চেক দিল, এই চেকটা আমি কি করলাম, ব্যাংকে জমা দিলাম। ঠিক আছে, এই চেকটা আমি ব্যাংকে জমা দিলাম। তো চেকটা যখন আমি ব্যাংকে জমা দিলাম, নর্মালি কি করবে, ওরা ওদের অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে নিবে। বাট আমি যখন চেকটা ওদের থেকে নিয়ে ব্যাংকে জমা দিছি, দিয়ে আমি কি করছি, বাড়ায়া দিছি। হ্যাঁ, বাট ওরা এখনও ব্যাংক এখনও দেনাদারের কাছ থেকে টাকাটা নেয় নাই, কালেক্ট এখনও টাকাটা কি করে নাই, নেয় নাই। তাহলে দেখেন, আমি যে বাড়ায়া দিলাম, এই টাকাটা কি আসলে বৃদ্ধি পাইছে? পায়। এই টাকাটা কিন্তু আসলে বৃদ্ধি পায় নাই। সো আমি যখন চেকটা জমা দিছি তখন তো আমি বাড়ায়া দিছিলাম, ঠিক আছে, কিন্তু আসলে তো আমি চেকটা পাই নাই। তাহলে এবার কি করবো, আমরা এটাকে মাইনাস করে দিব, যে চেকটার টাকা জমা, মানে চেক জমা দিছিলাম ঠিকই, বাট ওইটার টাকা আমরা এখনও পাই নাই। তার মানে এটা আমাদের কি করতে হবে, কমায়া দিতে হবে, মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, যে আমাদের চেকের টাকাটা আমরা এখনও কি করি নাই, কালেক্ট করতে পারি নাই। সো এটাকে আমি একটু গোলা দিয়ে রাখলাম, যে এটা মাইনাস করতে হবে, আমি পরে গিয়ে মাইনাস করে দিচ্ছি। এরপর আমাদেরকে বলতেছে ব্যাংক চার্জেস নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশবুক। ব্যাংক কি করছে, ওর মতো করে ও 9,000 টাকা ব্যাংক চার্জ করে মাইনাস করে ফেলছে, বাট আমরা এখনও জানি না। সো আমাদের যে বই ছিল, ওই বইয়ে তো 9,000 টাকা মাইনাস করতে হবে, নাহলে তো এটার সাথে মিলবে না। আমি তো জানিই না, 9,000 টাকা ওইভাবেই রয়ে গেছে, আমি মাইনাসও করি নাই, কিছুই করি নাই, নর্মাল টাকার মধ্যে রয়ে গেছে 9,000 টাকা। পরে গিয়ে এই যে এখন আমি দেখলাম যে ও 9,000 টাকা ওরা মাইনাস করছে, আমি মাইনাস করি নাই। সো এইবার আমি কি করব, আমার বইয়ে এইটাকে মাইনাস করে দিব, তার মানে এইটাকেও আমরা মাইনাস করব। ওকে, গোলা দিয়ে রাখলাম। হ্যাঁ, এরপরে বলতেছে কালেকশন বাই ব্যাংক। আমাদের ব্যাংক আছে না, এই ব্যাংক কি করলো, কালেক্ট করলো ডেপ্টরের কাছ থেকে কালেক্ট করছে 3 লক্ষ টাকা, দেনাদারের কাছ থেকে 3 লক্ষ টাকা কি করছে, কালেক্ট করছে। ঠিক আছে, অ্যান্ড নোটস পেয়েবল আছে, ওইটা পরে পড়ি, নোটস পেয়েবলের কথাটা পরে পড়ি। এই যে এখান থেকে দেখেন, নট, এই যে নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক 3 লক্ষ টাকা। তার মানে কি হলো, ডেপ্টরের কাছ থেকে ব্যাংক 3 লক্ষ টাকার একটা চেক, মানে টাকা আদায় করছে 3 লক্ষ টাকা, বাট আমরা জানি না এই 3 লক্ষ টাকার কোনো কাজও আমরা কি করি নাই। সো এই যে এখন আমরা জানলাম না, 3 লক্ষ টাকা বাড়ানোর কথা ছিল, বাড়াইছিলাম, বাড়াই নাই। তাহলে এখন আমরা কি করব, বাড়াই দিব, লিখব 3 নাম্বার। আমরা এখানে লিখে নেব কালেক্টেড বাই ব্যাংক ফ্রম ডেপ্টর্স, কত, 3 লক্ষ টাকা। ওকে, এটা হয়ে গেল আমাদের কাজ। ওকে, সো এটাকে আমরা চাইলে এখানে আমরা দাগ দিয়ে যোগ করে নিতে পারি, যেরকম এটাকে দাগ দিলাম, দিয়ে আমরা এখানে যদি বসায় দিই এটার মান 2,20,000, 3 লক্ষ, তার মানে এখানে আমাদের টোটাল চলে আসতেছে 5,53,000। এই বসায় দিলাম 5,53,000। সো এগুলো আমাদের প্রত্যেকটা কি করতে হবে, যোগ করতে হবে, রাইট? সো আমরা এটার সাথে এটাকে কি করব, যোগ করে দিব। হ্যাঁ, যোগ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 30,73,000 টাকা, এইটা আমরা পাইলাম। ওকে, সো এইবার আমরা কি করব, মাইনাসের কাজটা করব। মাইনাসের জন্য এই যে জায়গায় আমি ব্র্যাকেট গোলা দিয়ে রাখছিলাম। হ্যাঁ, তো এইটা তো আমাদের মাইনাস হবে না, এটা আমরা বসাই দিছি, এই যেটা, এই 3টা হবে। কেন হবে আমি আবার একটু বুঝাইতেছি, খেয়াল করেন। ব্যাংক 9,000 টাকা সুদ ধরে ওরা মাইনাস করে ফেলছে, বাট আমরা জানি না। তাহলে ওরা যেহেতু মাইনাস করছে 9,000 টাকা, এবার ওদের দেখা দেখে আমিও কি করব, 9,000 টাকা মাইনাস করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিব 9,000 টাকার, এখানে লিখে দিব 1 নাম্বার, ব্যাংক চার্জেস নট রেকর্ডেড, যেটা এখনো রেকর্ড করা হয়নি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আমাদের 9,000 টাকা, বসাই দিলাম 9,000 টাকা। ওকে, তারপরে বলতেছে এই যে 2,81,000 টাকা, আমাদের 2,81,000 টাকা পাওয়ার কথা ছিল, বাট আমরা এখনো পাইনি। সো এটাও আমাদের মাইনাস করতে হবে। তাহলে এখানে 2 নাম্বার লিখবো, চেক
deposited into bank but not yet collected. আমরা চেক ডিপোজিট করছিলাম 2,81,000 টাকা। ওকে, সো 2,81,000 টাকা। 3 নাম্বার আমরা যেটা করব, আমাদের একটা নোটস পেয়েবল ছিল, এই যে এখানে দেখেন ওরা বলতেছে নোটস পেয়েবল পেইড, মানে এই ব্যাংক কি করছে, বাই ব্যাংক, এই যে বাই ব্যাংক, হ্যাঁ, ব্যাংক আবার কি করছে 25,000 টাকার একটা নোটস পেয়েবল অলরেডি পরিশোধ করে দিছে, বাট আমরা জানি না। সো আমরা মাইনাস করি না, এখন আমরা মাইনাস করে দিব। সো আমরা লিখব নোটস পেয়েবল পেড বাই ব্যাংক, কত 25,000 টাকা। ওকে, সো এবার যদি আমরা এই দুটাকে দাগ দিয়ে দিই, দিয়ে যোগ করে ফেলি, সো আমাদের এখানে চলে আসতেছে 9,000, 2,81,000, 25,000, এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 3,15,000 টাকা। এই 3,15,000 টাকা বসায় দিলাম। এবার 30,73,000 থেকে 3,15,000 মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে 27,58,000 টাকা। এবং এটাকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা বলতে পারি যে যেহেতু আমরা এটা কি করছি দেখেন, ক্যাশে আমাদের কত টাকা ছিল সেটার সাথে ব্যাংকের বই দেখে দেখে জাস্ট দেখে যোগ বিয়োগ করে ফেলছি। সো এটাকে আমরা বলবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। হ্যাঁ, মানে ব্যাংকের মানটা আমরা বের করছি কি অনুযায়ী, আমাদের কাছে যে ব্যাংকের হিসাবে যে বইটা ছিল সেইটা অনুযায়ী আমরা এটা কি করছি, মিলাইছি। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ওকে, সো এই হয়ে গেল আমাদের মান, ঠিক আছে। সো এইটা হয়ে গেল আমাদের কত নাম্বার, 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। এবার আমাকে একটু বলেন, আমরা যারা যারা আছি আমাদের 3 নাম্বার অঙ্কটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। আপু জি আপু কোন আইটেমগুলো প্লাস হবে বা মাইনাস হবে এগুলো একটু লিখে দিলে ভালো হতো। এইটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম ঝামেলা, ঠিক আছে আপু। এত পরিমাণ এন্ট্রি এবং এন্ট্রিগুলো এরকমভাবে দিবে, আমি যে বলে শুধু আমি কেন, যে কেউ যদি আপনাদের এরকম বলে দেয় যে এই এন্ট্রি প্লাস হবে এই এন্ট্রি মাইনাস হবে, সে একবারে কি বলবো হাতে ধরে আপনার ক্ষতি করলো, ঠিক আছে। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী কখনো এটা পসিবল না, কখনোই না। ব্যাংক সমন্বয় বিবরণী এই যে আমি করলাম না বুঝে ঠিক এইভাবে বুঝে আপনাদের প্রত্যেকটা এন্ট্রি করতে হবে, না হলে পসিবল না, কখনোই পসিবল না। আপনি ইন্টারের বই থেকে করেন, অনার্সের বই থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, ব্যাংক সমন্বয় বিবরণী কখনোই এইভাবে রুলস দিয়ে পসিবল না। তবে হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে এই জায়গায় আমি যদি জাস্ট এইখানে কথাটা এরকম থাকতো না, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক, জাস্ট ক্যাশ বুক, এই ক্যাশ বুকের জায়গায় এই কথাটা যদি থাকতো, এই যে প্লাসগুলা, এই প্লাসগুলা মাইনাস হয়ে যেত আর এই মাইনাসগুলা প্লাস হয়ে যেত। জাস্ট এতটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি এবং এই নিয়মটা ফলো করে আপনারা অঙ্কগুলো করে নিতে পারবেন। আর এর থেকে আমি যদি বলি যে এই এন্ট্রি আসবে যোগে, এই এন্ট্রি আসবে বিয়োগে, এটা কখনোই পসিবল না। ব্যাপারটাকে আপু বুঝাইতে পারছি আমি, আমাকে একটু জানাবেন। জি আপু, বুঝতে পারছি। ওকে, বাকিদের কি কারো কোনো কোশ্চেন আছে যদি থাকে? জি আপু, এই ইয়ার মধ্যে মানে এই যে অ্যাজ পার ক্যাশ বুকের মধ্যে মানে কিছু এমন এন্ট্রি নাই যেগুলো একদম ফিক্সড প্লাস হবে বা মাইনাস হবে? কিছু এন্ট্রি বলতে পারেন, এই যে এই জায়গায় আমি দিছি না, সেম এগুলোই। মনে করেন ব্যাংক চার্জটা মাইনাস হবে সব সময়, বাট ব্যাংক ওটাকে কি যেন বলে, একটা হচ্ছে ব্যাংক চার্জ আর একটা হচ্ছে ব্যাংক, আরে ভুলে গেলাম, দাঁড়ান একটু ওয়েট, একটা হচ্ছে ব্যাংক চার্জ আর একটা হচ্ছে ব্যাংক সুদ। ব্যাংক সুদও না, ওইটাকে অ্যাকচুয়ালি কী যেন বলা হয়, মানে একটা হচ্ছে আমরা যেটাকে পাই সেটাকে যেন কি বলে, আরে ব্যাংক চার্জ, এটা হচ্ছে ব্যাংক কেটে রাখে, আর ব্যাংক আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে
সার্ভিস জি জি ব্যাংক সার্ভিস চার্জ না না, সার্ভিস চার্জ মানে এটাই, এই যে ব্যাংক চার্জ বা সার্ভিস চার্জ, এটা হচ্ছে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে রাখে। আর একটা হচ্ছে ওরা আমাদেরকে দেয় ব্যাংক সুদই আমি বলতে পারি, মানে যেটা ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে রাখে সেটা হচ্ছে চার্জটা মাইনাস করতে হয়। এই ক্যাশ বুকের বেলায় চার্জটাকে মাইনাস করতে হয়, আর ব্যাংক সুদটাকে, ব্যাংক ইন্টারেস্টটাকে প্লাস করতে হয়। ঠিক আছে, সেম ওয়েতে আমি যদি বলি যে এইখানের মানে এই যে এই জায়গায় যে এন্ট্রিগুলো আছে না, এই এন্ট্রিগুলোই বলতে পারেন। যেরকম ক্যাশ বুক বলা আছে, তাহলে এই এন্ট্রি অলওয়েজ প্লাস, এটা অলওয়েজ প্লাস, এটা মানে এই যে এন্ট্রিগুলো লিখছে এগুলো অলওয়েজ প্লাস হবে ক্যাশ বুক বললে। এবং এই সেম এন্ট্রিগুলো আপনি ব্যাংক বুকে চলে যান, প্লাসেরগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসেরগুলো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মানে মেইনলি আপু আমাদের পরে পরে বুঝতে হবে। রাইট, যে আমি কি ব্যাংক বই অনুযায়ী করতেছি নাকি ক্যাশ বুক অনুযায়ী করতেছি। ক্যাশ বুক অনুযায়ী করলে কোনো বিপরীত কিছু চিন্তা করার দরকার নেই। ক্যাশ বুক অনুযায়ী করলে ও ব্যাংকে যোগ করছে আমি যোগ করে দিব, ব্যাংকে বিয়োগ করছে আমি বিয়োগ করে দিব, ব্যাংকে ওরা ওইটা যোগ করছে বাট আমি নগদান বই এখনো তুলিই নাই, সো ব্যাংক যোগ করছে আমি যোগ করে দিব, মানে ব্যাংকে যেটা করবে সেটা দেখে দেখে আমরা করে দিব। ঠিক আছে, আবার ব্যাংকের বইয়ে মাইনাস করতে যায় না যে ও আমি তো আমার বই কি করি নাই, লেনদেনটাকে এন্ট্রি করি নাই, তাহলে ব্যাংকের থেকে মাইনাস করে দিই, এইটা করা যাবে না। ব্যাংকের বইয়ে ওরা কিভাবে হিসাব রাখছে ওইটা দেখে আমারটা প্লাস করব বা মাইনাস করব। ওরা প্লাস করলে আমি প্লাস করব, ওরা মাইনাস করলে আমি মাইনাস করব, ব্যাস এইভাবেই আমাদের ব্যাংকের বুকগুলো করতে হবে। ঠিক আছে আপু আরেকটা, জি বলুন। আপু আমরা হচ্ছে এটা ক্যাশ বুক হিসেবে আমরা হচ্ছে ব্যাংক চার্জটা অলওয়েজ মাইনাস করব আর ব্যাংক ইন্টারেস্টটা প্লাস করব। হ্যাঁ, তো ব্যাংক বুক অনুযায়ী কি আমরা ব্যাংক চার্জটাকে প্লাস করে দিব? জি পুরো অপোজিট। এইখানে ঠিক যা যা বিয়োগ করবেন তার ঠিক অপোজিটগুলো ব্যাংক বুকে গিয়ে করবেন। ব্যাংক বুকের একটা অঙ্ক আমাদের এখানে আছে, আমি এটা আপনাদেরকে করাবো এখনই। সো আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আমি এটা কেটে দিয়ে নতুন করে লিংক দিচ্ছি, আপনারা একটু অ্যাড হয়ে নেন।